প্রিয় দর্শক, মেডিবেস নিউজরুমে স্বাগত জানাচ্ছি আবু নাঈম মনির। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে স্বাস্থ্য বরাদ্দ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটি বাজেট দেশের জন্য, যেটি 2024-25 অর্থ বছরের জন্য সেটি ঘোষিত হয়েছে। এখানে স্বাস্থ্য কিছু বাজেট বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই বরাদ্দটি আসলে গতানুগতিক বলে আমাদের কাছে মনে হয়। স্বাভাবিকভাবে যে বৃদ্ধির যে বিষয় থাকে, যেটা আবেদন স্বাস্থ্য সংকট দূর করার জন্য, স্বাস্থ্য সমস্যাগুলো সমাধানের জন্য, সেটা আসলে আমরা পর্যাপ্ত বলে মনে করছি না। তো বিষয়টি নিয়ে আমরা আসলে একটা পর্যালোচনামূলক আলোচনার জন্যই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য সাংবাদিকতার নন্দিত ব্যক্তিত্ব এবং জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এখন টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক উপস্থাপক মুজাহিদ শুভ। শুভভাবে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অভিনন্দন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ইতিমধ্যেও আমি কিছু কথা বলে ফেলেছি যে আসলে স্বাস্থ্য যে বরাদ্দ, সেই বরাদ্দটি আমাদের জন্য আসলে মনে করি যে সন্তোষজনক না। আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে, দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোর অনেক রাষ্ট্র হচ্ছে আমাদের চেয়ে বরাদ্দ অনেক বেশি। আপনি অবগতই আছেন যে 2012-13 বছরের সনে যে বরাদ্দ ছিল, সেই বরাদ্দর চেয়ে এখনকার বরাদ্দ কম, যেটা আসলে অবাক হওয়ার মতো তথ্য। তো আমরা একটু জানতে চাইবো যে একটি স্বাস্থ্য খাতে আদর্শ বাজেটের পরিমাণ কত হওয়া উচিত, এবং এটি না হলে কী কী চ্যালেঞ্জে পড়ে স্বাস্থ্য খাত? 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আসলে 5.2% যেটি বলা হচ্ছে, গত বছরের তুলনায় 0.2% বাড়ানো হয়েছে। এবং আপনি দেখবেন যে বাজেট ঘোষণার পরে আসলে স্বাস্থ্যমন্ত্রী বা সরকারের পক্ষে যারা থাকেন তারা কিন্তু বলেন বাজেট বাড়ানো হয়েছে। তিনিও কিন্তু জানেন যে এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। কারণ হচ্ছে যে টাকার অঙ্কে বাড়ানো হয়, কিন্তু মোট বাজেটের শতাংশের দিক থেকে কিন্তু বাজেট আসলে বরাদ্দ কমই হয়। তো আজকেও আমি একটা রাউন্ড টেবিল বৈঠকে একজন বিশেষজ্ঞ লিখেছেন যে 2011-12 কি 10-11 এমন অর্থ বছরে মোট বাজেটের 6% ছিল। তার মানে সেই 6% থেকে আমরা নামতে নামতে কোথায় এসে নেমেছি, সেই অনুযায়ী গোটা দেশের পরিস্থিতি, আন্তর্জাতিক যে অর্থনীতির পরিস্থিতি কেমন হচ্ছে এটি আপনি জানেন। সেক্ষেত্রে এই যে 5 থেকে 2% বেশি হয়, এটি আসলে তেমন কোনো পার্থক্য আসলে নাই। একইভাবে আপনি যদি দেখেন যে শুধুমাত্র কোভিডকালীন সময়ে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয়েছে, এবং আমাদের যে দুরবস্থা সেটি আসলে সেই সময় সবথেকে বেশি প্রকাশিত হয়েছে। তখনও আসলে যেটি ঘোষণা করা হয়েছিল সেটি ছিল হচ্ছে 5.8%। সেটিও যে অনেক বেশি তা না, তার মানে 6%-এর ওপরে কিন্তু আমরা কোনোভাবে উঠতে পারছি না। এবং আপনি জানেন যে গত অর্থ বছরে 2023-24 অর্থ বছরে 4.99% যেটি প্রস্তাবিত বাজেটে ছিল, সংশোধিত বাজেটে এসে কিন্তু এটি 4.16%-তে নেমে এসেছে। তার মানে হচ্ছে যে আমরা বাজেট ঘোষণার সময়ও যতটুকু করি সেটা কিন্তু পরবর্তীতে আবার কমে যায়। তো এটি আমাদের জন্য হতাশাজনক, এটি গতানুগতিক, এবং এটি দিয়ে কোনোভাবে এসডিজি বা আমাদের যে অনেকগুলো লক্ষ্যমাত্রা, অনেকগুলো প্যারামিটারে বাংলাদেশকে আমরা সক্ষমতা অর্জন করাতে চাই স্বাস্থ্যের দিক থেকে, এটি কোনোভাবেই সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে আসলে মোট যে বাজেট, সেই বাজেটের আকারের তুলনায় স্বাস্থ্যে যে বরাদ্দ, সেটি আসলে প্রকৃতপক্ষে মানে আকারটি যদি একটু বড় দেখাচ্ছে, একটু বর্ধিত দেখাচ্ছে। আপনি বলেছেন যে আসলে এটা বেসিক্যালি মূল বাজেটের তুলনায় বাড়েনি। তো এই যে একটু আমাদের দেখানো হচ্ছে কিছুটা বেড়েছে, এই বর্ধিতটা দিয়ে আমরা কি পারবো আমাদের স্বাস্থ্যের জন্য কোনো রকম ইতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? এটি আসলে আপনি যদি টাকার অঙ্কে দেখেন, খাতা কলমে যদি লিখি আমি, তাহলে হয়তো দেখাবে যে এত হাজার কোটি টাকা বেড়েছে। কিন্তু আপনি দেখেন যে গত 2 থেকে 3 বছরে পরীক্ষা নিরীক্ষার ফি কত বেড়েছে, ওষুধের খরচ কতটা বেড়েছে, একটা হাসপাতালের বেডের ভাড়া কত বেড়েছে। একটা সরকারি হাসপাতালে একজন ব্যক্তি আগে সেবা নিলে আমরা জানতাম যে তিনি বিনামূল্যে সেবা নেন, কিন্তু আপনি দেখেন, আপনি যে কোনো একটা সরকারি হাসপাতালের আইসিইউতে গিয়ে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, একজন রোগীর স্বজনকে যদি জিজ্ঞেস করেন যে সকাল থেকে রাত পর্যন্ত গতকাল 24 ঘন্টাতে আপনি কি কি কিনেছেন, আপনি দেখবেন যে এটি 5,000 থেকে 7,000, 8,000, 14,000 টাকা পর্যন্ত। তার মানে হচ্ছে শুধুমাত্র তারা শয্যার ফ্যাসিলিটিসটা দিচ্ছেন এবং সেখানে চিকিৎসক এবং নার্স আছে, কিন্তু সব ধরনের সহজলভ্যতা, ওষুধ দিয়ে সহজ করা, পরীক্ষা নিরীক্ষা সবগুলো একীভূত করে যে সহজ করে দেয়, সেটি কিন্তু করতে পারেনি। একইভাবে আপনি জানেন যে এই যে সংকট চলছে সারা পৃথিবীতে কোভিডের পরে, আমাদের কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে। এবং আপনি জানেন যে সেদিনও, যেদিন বাজেট পেশ করা হয়েছে, সেদিন কিন্তু অর্থমন্ত্রীকে একজন সরাসরি প্রশ্ন করেছেন যে আপনারা বাজেটের আকার বাড়ানো হয়েছে, কিন্তু মুদ্রাস্ফীতির দিক থেকে কিন্তু অবশ্যই এটি কমেছে। তাহলে আপনি 0.2% বাড়লেন, কিন্তু জনগণ কিন্তু আরও বেশি টাকায় স্বাস্থ্যসেবাটি নিজের করে নিতে হচ্ছে। তার মানে আসলে এই টাকা বাড়া কমাতে আসলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আরেকটি প্রশ্ন আপনি প্রথমে করেছিলেন যে আসলে আদর্শ
বাজেটের বাজেট আকারটা কেমন হওয়া আগার দরকার? কেমন হওয়া উচিত। আসলে এটি এক একজন এক একভাবে বলে। কেউ বলে যে মোট বাজেটের 10% হওয়া উচিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 25% উচিত, আবার জিডিপির আকারে বলা হয় যে জিডিপির তুলনায় মোট জিডিপির 2% হওয়া উচিত। এটি আসলে আপেক্ষিক, কিন্তু আমি যতই বলি আসলে এটি আদর্শ হওয়া উচিত, এটি কি আসলে কখনো বাস্তবায়ন হচ্ছে না। সে কারণে আমার কাছে মনে হয় যে আপনি 10 অনেক দূরের কথা, আপনি অন্তত 7 পর্যন্ত আসেন বা 8 পর্যন্ত এসে দেখাক সরকার যে আমরা সত্যিকার অর্থে বাজেটের বরাদ্দ বাড়িয়েছি। তো আমার কাছে মনে হয় যে আসলে এই আলোচনা আসলে আমরা নিরর্থক করি যে এত হওয়া উচিত, এত হওয়া উচিত, কিন্তু কোনোদিন তো আমরা আসলে সেই বাজেট আসলে বরাদ্দ দিতে পারিনি। আমরা একটি বিষয় বারবার আলোচনা, মানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যের যে কর্তা ব্যক্তি আছেন তাদের কাছ থেকে নানান দিক থেকে আমরা তথ্যগুলো পাই। সেটা হচ্ছে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা আছে সেটা হচ্ছে 67% উপরে। তো এই পরিস্থিতিতে রাষ্ট্রের স্বাভাবিকভাবেই টার্গেট থাকে যে, এবং রাষ্ট্র নানান দিক থেকে অবকাঠামো দিক থেকে তারা চেষ্টা করছে যে মানুষের পকেটের খরচটা যেন কমানো যায়, কিন্তু বারবার পর্যালোচনা দেওয়ার পরেও স্বাস্থ্যে বরাদ্দ বাড়ছে না। কি কারণ আসলে? আসলে আমরা স্বাস্থ্যের বরাদ্দ যখন বলি তখন কিন্তু আমরা শুধুমাত্র সরকারি খাতের দিকে দেখি, বা সরকার আসলে কতটুকু বাজেট বরাদ্দ করলো সেদিকে কিন্তু আমরা দেখি। কিন্তু একটি মানুষ যখন দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে, সরকারি হাসপাতালে যখন সে পূর্ণাঙ্গ সেবাটি না পেয়ে বাধ্য হয়ে যখন বেসরকারি হাসপাতালে যাচ্ছে, তার মানে হচ্ছে যে বেসরকারি হাসপাতালকেও কিন্তু আপনার শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা উচিত। কারণ আমি যদি একটা সরকারি হাসপাতালের একটা টেস্ট যদি 100 টাকায় করি, আপনি মনে করেন যে গভর্নমেন্ট সেখানে আরও 100 টাকা ভর্তুকি দিচ্ছে, কিন্তু এই টেস্টটি আমি যখন 500 টাকাতে করছি, 1000 টাকায় করছি, বা 1500 টাকায় করছি, বা হাসপাতালকে আমি যখন কোনো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি না, আমি কিন্তু বেঁধে দিচ্ছি না যে তোমার জনবল কত, তোমার সুযোগ সুবিধা কীরকম, তোমার কোন এলাকায় তোমার এই হাসপাতালটি আছে। তার মানে হচ্ছে যে আমি যদি বেসরকারি খাতকেও যদি শৃঙ্খলার মধ্যে আনতে পারতাম, কারণ আপনি জানেন যে প্রায় 65% সেবা কিন্তু সাধারণ মানুষ বেসরকারি খাত থেকে নিচ্ছে, তাহলে একদিকে আমি সরকারি খাতে বরাদ্দ কম দিচ্ছি আর বেসরকারি মানে খাতকে আমি বিশৃঙ্খলার মধ্যে রাখতে দিয়েছি, আমি কিন্তু কোনো ধরনের শৃঙ্খলা রাখছি না। কোনো সময় কিন্তু এরকম কথাও আসে যে একটি দুষ্টচক্র তারা কখনোই চান না যে সরকারি খাতে বরাদ্দ হোক এবং বেসরকারি খাতকে নিয়ন্ত্রণে রাখা হোক। তাহলে বেসরকারি খাতকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন এবং একই সঙ্গে যদি আপনি বাজেটে বরাদ্দ বাড়ান, তখন আপনি দেখা যাবে যে সামগ্রিকভাবে একজন ব্যক্তির পকেট থেকে খরচ কমে যাবে। তবে এক্ষেত্রে একটি বড় বিষয়, যারা ওষুধ বিশেষজ্ঞ আছেন তারা একটি কথাই বলেন যে যত টাকা আসলে খরচ করা হয় একজন ব্যক্তির পিছনে, তার অর্ধেকের বেশি টাকা খরচ হয় হচ্ছে তার ওষুধ কিনতে। কারণ প্রতিদিন তিনি ডাক্তার দেখান না, প্রতিদিন তিনি পরীক্ষা নিরীক্ষা করান না, কিন্তু 3 বেলা বা 2 বেলা বা প্রতিদিন কিন্তু তিনি ওষুধ খাচ্ছেন। এইখানেও একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। ফাঁকিটি হচ্ছে যে আমার দেশের 35,000 কোটি টাকার ওষুধের বাজার বলে আমরা যেমন লাভঝাপ দিচ্ছি বা খুবই খুশি হচ্ছি, বায়োসিমিলার প্রোডাক্ট যেটিকে বলা হয় যে বিশ্ব যে স্ট্যান্ডার্ডে ওষুধ তৈরি করে সেই স্ট্যান্ডার্ড আমি বাংলাদেশে তৈরি করছি, এবং বাংলাদেশের ওষুধ কিন্তু রপ্তানি হচ্ছে বিদেশের মার্কেটে, সেটির সংখ্যায় অনেক বেশি না হলে হচ্ছে। তো কিন্তু আপনি দেখেন যে ইডিসিএল যারা অন্যদের কাছে বেসরকারি খাত থেকে ওষুধ কিনে সরকারি হাসপাতালে যারা পরিবেশন করছেন বা যারা সহজ প্রাপ্যতা নিশ্চিত করছেন, তাদের সক্ষমতা কিন্তু বাড়ানো হয়নি। তাহলে আপনি যে টাকায় ওষুধ কিনছেন বেসরকারি খাতের বেঁধে দেওয়া দামে, বা আপনি বনিবনা করে কিন্তু খুব বেশি তাকে কমাতে পারছেন না, কারণ সেখানে কিন্তু একটা সিন্ডিকেট আছে। বা আপনি হয়তো ভাগ করে দিচ্ছেন যে ঠিক আছে তুমি 20% দাও, তুমি 10% দাও। এটি না করে আমি যদি আমার এই খাতটাকে যদি আরও বেশি সক্ষম করতে পারতাম, আরও বরাদ্দ যদি ওষুধে দিতে পারতাম, সেই উৎপাদন দিয়ে যদি আমি সারা বাংলাদেশের যতটুকু চাহিদা তার অন্তত 60-70% যদি আমাদের চাহিদা আমরা পূরণ করতে পারতাম, তাহলে কিন্তু এখানে আমাদেরকে অন্যকে প্রফিট দিয়ে ওষুধের সহজপ্রাপ্যতা আসলে দরকার ছিল না। সেক্ষেত্রে ওষুধ খাতকে সরকারি দিক থেকে স্বয়ংসম্পন্ন করলে এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কথা যেটি কোনো জায়গায় এসেছে যে 73% গিয়ে শিখেছে, সেটি কিন্তু অবশ্যই অন্তত 50%-এর নিচে নামানো সম্ভব। আপনার মানে আলোচনার মধ্যে একটি বিষয় পরিষ্কার, মোটামুটি আপনি বলতে চাচ্ছেন যে সরকার কিছু ওষুধের দায়িত্ব বা সব পারবে না, সব দায়িত্ব নিতে কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানির হাতে থাকবে, সরকারও কিছু নিয়ে নেবে। তো এক্ষেত্রে সরকারি সব কাজে তো গতিহীনতা তৈরি হয়, তাহলে আরেকটি জটিলতার দিকে যাবে না দেশ? মানে সেই গতিহীনতা থাকলেও যে পরিমাণ ওষুধ আসলে দরকার হয় বাংলাদেশের, আপনি একেবারে কমিউনিটি হেলথ ক্লিনিক থেকে শুরু করে উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল, এটি কিন্তু বিশাল একটি বড়, এবং গভর্নমেন্ট কিন্তু অনেক ওষুধকে কিন্তু মানে কোনো সময় কিন্তু বিনামূল্যে দেওয়ার চেষ্টা করছে। অনেক ধরনের আপনি ডায়াবেটিসের ইনসুলিনও কিন্তু দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটি তো তাকে কিনে নিতে হচ্ছে। যদি কিনে না নিয়ে যদি বরাদ্দ বাড়িয়ে
মানে হয়তো ঠিক আছে ওই প্রতিষ্ঠানের গতি হয়তো একটু স্লথ হতে পারে, কিন্তু বোঝাটা জনগণের কাছ থেকে একটু দেরিতে হলেও কিন্তু আসলে কমে যাবে। রোগীদের মানে যে খরচ কমানোর ক্ষেত্রে সরকারের দায়িত্ব আছে আমরা মনে করি। নাগরিকদের তরফ থেকে কিছু বিষয় আমার অবজারভেশন আছে, সেটা হচ্ছে নাগরিকদের অনেকে চায় না যে আসলে সরকারিতে কোনো অপারেশনে যাবে, তারা প্রাইভেটে যাবে। সাম্প্রতিক সময় একটি একেবারে জীবন থেকেই বলতে চাই, আমার ভাতিজির 2টি অপারেশন হলো, সেখানে আমি খুব চেষ্টা করলাম যে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ তোমার অপারেশনগুলো হবে, আমি চিকিৎসকের সঙ্গে কথা বলে দেবো, তারা যাবে না, প্রাইভেটে তারা করবে। এখানে 40-50 হাজার টাকা খরচ হয়ে গেল, তারা এটা করতে রাজি আছে, কিন্তু সরকারিতে করবে না। এখানে আসলে কি কারণটি আছে বলে আমার মনে হয়? এখানে কারণ আসলে দুদিকেই, মানে ব্যক্তি যে পছন্দ করছে, তারা যে আসলে সরকারিতে যেতে চাইছে না, সেটিরও একটা কারণ আছে। আপনি দেখেন যে বাংলাদেশের এই যে ঢাকা শহরে আপনি যদি নিউরোসায়েন্স হাসপাতালে যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান এবং ঢাকা মেডিকেলে যান, এই 3টি হাসপাতালের মধ্যে কিন্তু আপনার নিউরোসায়েন্স হাসপাতালকে মনে হবে যে এটি আসলে একটি বেসরকারি হাসপাতাল। চকচকে ঝকঝকে, শয্যার বাইরে আসলে কোনো রোগীকে রাখা হয় না, এবং তাদের আপনি যদি দেখেন যে তাদের সফলতার হার যদি আপনি দেখেন, সেটিও আসলে অনেক বেশি। কিন্তু এটি তো একটি মডেল, একটি হাসপাতালকে আপনি এমন করতে পেরেছেন কারণ সেই হাসপাতালের যিনি লিডার, যিনি 10 বছর থেকে পরিচালক আছেন, মানে গোটা পৃথিবী উলটপালট হয়ে গেল, তিনি চান যে আমার হাসপাতালকে আমি আমার মতো করে চালাবো। আপনি তাকে দিয়েছেন, কিন্তু অন্যরা কি সেটি করতে পারছে? ঢাকা মেডিকেল কি চাইলেই কোনো রোগী ভর্তি আমি নিব না বা সোরার দিয়ে নিব না, এটা কি করতে পারছে? সেটা পারছে না। এবং আপনি যদি দেখেন যে নিউরো সার্জারির একটা পেশেন্টকে 2.5 মাস 3 মাস ধরে অপেক্ষা করতে হচ্ছে, এবং তার যে অপেক্ষার যে বিল, বা একটা সড়ক দুর্ঘটনার একটা রোগীকে একটা পায়ের একটা নি অপারেশনের জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যে 6 মাস পর্যন্ত অপেক্ষারও রেকর্ড কিন্তু আছে। আপনি রোগীদের সঙ্গে কথা বললে বুঝবেন, চিকিৎসকের সঙ্গে কথা বললে আপনি আসলে বুঝবেন না, কারণ তারা বলবে যে কই না তো এই না সেই না। কারণ হচ্ছে যে সরকারি হাসপাতালেও একটা মন্ত্রীর বাড়িতে কিন্তু একটা পিয়ন থাকে, ড্রাইভার থাকে, তার গ্রামের হতদরিদ্র লোক থাকে, তিনি কিন্তু তখন সরকারি হাসপাতালের পরিচালককে ফোনটি দেন, তখন কিন্তু ওই পরিবারের একটা চাপ কিন্তু আসলে নিতে হয় কিন্তু সরকারি হাসপাতালকে। এই সিরিয়াল টোপকে সাধারণ একটা মানুষ, যার কোনো ধরনের কোনো লিঙ্ক নাই, যে কোনো পরিবারের সঙ্গে সম্পৃক্ত না, যার কোনো টাকা নাই, সেই মানুষটির কিন্তু ওই সিরিয়াল পর্যন্ত যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমিও ব্যক্তিগতভাবে এখনও কখনো বলি যে আপনি এখানে যদি 2 মাস অপেক্ষা করেন, আমি একজন সাংবাদিক হিসেবেও যদি লবিং করে আপনাকে 1 মাস এগিয়ে দিই, এই 1 মাসে আপনার টোটাল যে খরচ হবে, সেই খরচটা যদি আপনি একবারে দেন বেসরকারি হাসপাতালে, আপনি 3 দিনে সার্জারি করে চলে যাবেন, তাহলে মানুষ কেন যাবে না? এটি হচ্ছে একটি কথা। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে মানুষের আরেকটি প্রবণতা আছে যে একই সেবা বেসরকারিতেই 50,000 টাকায় পাওয়া যায়, আবার আরেকটা বেসরকারি হাসপাতাল হয়তো 1.5 লাখ টাকায় দিচ্ছে। উনি যদি এখন মনে করেন যে আমার হোটেল সেবা দরকার, আমার 5 স্টার মানের হোটেল দরকার, উনি কিন্তু সার্জন চুজ করার ক্ষেত্রে ওনার পরিবেশটাকে কিন্তু বেশি নজরে আনেন, চকচকে ঝকঝকে তকতকে হতে হবে। এই জায়গায় কিন্তু আমার মনে হয় যে রোগী ভুলই করে থাকেন। তিনি যদি চালাক হন, তিনি যদি বুদ্ধিমান হন, তিনি যদি পটল কেনার সময় যদি উনি দেখেন, মরিচ কেনার সময় যদি দেখেন, টমেটো কেনার সময় যদি দেখেন, আমের সময় মৌসুম হয়েছে কিনা তিনি যদি যাচাই করেন, তাহলে কোন চিকিৎসক বা কোন সার্জন কোন জায়গা থেকে ডিগ্রি নিয়েছে, তিনি আসলে FCPS করেছেন কিনা, তার MD ডিগ্রি আছে কিনা, বা তিনি কোনো ভালো প্রতিষ্ঠান থেকে MBBS করেছেন কিনা, বিদেশের সত্যিকার অর্থে তার ডিগ্রি আছে কিনা, এটি আসলে যাচাই বাছাই করে নেবেন কি নেবেন না সেটি রোগীর ব্যাপার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা মনে করি যেখান থেকে আসলে রোগীরা একটা মেসেজ পাবে, সেটা হচ্ছে যে ভালো চিকিৎসা পেতে গেলে শুধুমাত্র সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পরিবেশন করলেই শুধু হবে না, আমাকে একটু যাচাই। এখানে আরও একটা কথা আপনাকে বলি যে আপনি যদি ICU, ঢাকা মেডিকেল এবং BSMMতে খোঁজেন, আপনি কোনোদিনই আপনি ICU পাবেন না। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে যদি মুগদাতে খোঁজ নেন, আপনি যদি DNCC হাসপাতালে খোঁজ নেন, বা একটু কুর্মিটোলাতে যদি যান, আপনি দেখবেন সেখানে লোড কম। কিন্তু আমরা সব থেকে ভিড় যেই জায়গায় হয় রোগীরা, আমরা সব থেকে ওই জায়গায় গিয়ে প্রেশার ক্রিয়েট করি। এই কারণে কিন্তু রোগীদের আসলে বুঝতে হবে, একটু সাইকোলজিটা বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আমার কোন দিকে কখন তাকানো উচিত। এবং এটা অবশ্যই স্বাস্থ্যসেবা বুঝে নেওয়াটা এটা সহজ কাজ না, এটা আসলে এখানেও আসলে জ্ঞানের ব্যাপার আছে আর কি। ধন্যবাদ। আমরা একটু আগের প্রসঙ্গে আবার যেতে চাচ্ছি যে আমরা বলতে চাচ্ছি যে সরকার মানে লোকদের পকেটের খরচ, রোগীদের পকেটের খরচ কমানোর জন্য তাদের বরাদ্দ বাড়ানোর একটা ব্যাপার জরুরি আমরা মনে করছি, এবং আমরা বারবার দাবিও তুলছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্যে বরাদ্দ কিন্তু প্রতিবারই ফেরত যাচ্ছে। স্বাস্থ্য খাতের এই ব্যর্থতা কীভাবে দেখেন আপনি? এটি অবশ্যই ব্যর্থতা, আমি খরচ করতে পারি না কেন। তো এক্ষেত্রে মন্ত্রণালয়ের আবার একটি বক্তব্য আছে। মন্ত্রণালয় বলছে যে আসলে টাকা বরাদ্দ হবার পরে আমাদের হাতে আসতে আসতে দেরি হয়ে যায়, এরকম একটা কথা বলেন তারা। কারণ হচ্ছে যে বাংলাদেশে যখন একটা মেট্রো রেলের প্রজেক্ট হয়, পদ্মা সেতুর প্রজেক্ট হয়, বা বড় বড় মেগা প্রজেক্ট হয় অবকাঠামো নির্মাণের, সেটি কিন্তু প্রথম খাত
বা এ গ্রেডে তারা পড়েন, কিন্তু স্বাস্থ্যের যে প্রজেক্টগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে বি গ্রেড বা দ্বিতীয় খাত হিসেবে আসলে ধরা হয়। তো সেক্ষেত্রে এই টাকাটি অনেক ক্ষেত্রে আসতে আসতে দেরি হয়ে যায়, যখন আসলে আসে সেটি খরচ করতে করতে মানে অনেক সময় দেখা যায় যে আসলে এই অর্থ বছর পার হয়ে যায়। যদিও এই যে কথাটি তারা বলছেন, তাহলে এটার সমাধান আসলে কেমন হওয়া উচিত সেটি নিয়েও তো আসলে আলোচনা হওয়া উচিত। এটি এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে প্রতি বছর গড়ে স্বাস্থ্য এবং শিক্ষা মিলে 28% টাকা ফেরত চলে যায়। তাহলে আপনি বুঝেন, বরাদ্দ কমছে, 28% টাকা ফেরত যাচ্ছে, এর মধ্যে দুর্নীতি হচ্ছে, তার মধ্যে দক্ষতার অভাবের কারণে টাকা আমি খরচ করতে পারছি না, আবার খরচ করতে গিয়ে যদি আমি কোনো ধরনের জটিলতা করে ফেলি তাহলে আমার আবার পেনশনে আবার টাকা আটকে দেওয়া হচ্ছে। এই যে নানান ধরনের জটিলতার কারণে আসলে এক ধরনের ব্যয় ভীতিও কিন্তু আছে। কিন্তু আপনি দেখেন, আপনি যদি ঢাকা শহরের 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, আমি কিছুদিন আগে ভিজিট করে এসেছি, সেখানে দেখলাম যে কি সেবা সেখানে নেই। একজন উপজেলা হাসপাতালে যিনি প্রধান, তিনি মানুষের বাড়িতে বাড়িতে উঠোন বৈঠক করেছেন, তিনি মানুষের সঙ্গে কথা বলেছেন, সব ধরনের সেবা চালু করেছেন। প্রথম পাইলট প্রজেক্ট করা হয়েছে, সেখানে সব কিছু অটোমেটেড করা হয়েছে, সব অটোমেশনে সব কিছু চলছে আর কি, ডিজিটালি। এর মধ্যে ওনারা সারা বাংলাদেশে তারা ভায়া পরীক্ষা ক্যান্সারের জন্য নারীদের, আপনার জরায়ুমুখের ক্যান্সারে, সেটাতে তারা চ্যাম্পিয়ন হয়েছেন। নর্মাল ডেলিভারিতে তারা ঢাকা বিভাগের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন। এটি আসলে কার দ্বারা সম্পন্ন হয়েছে? এটি সম্পন্ন হয়েছে একটি ভালো লিডারশিপের কারণে। যিনি লিডার তিনি চিন্তা করেছেন যে আমার হাসপাতালই হচ্ছে আমার দেশ। তাহলে স্বাস্থ্যে যদি আপনি ভালো লিডার না দেন, একজন খুবই ভালো ক্লিনিশিয়ান, অনেকে বলে থাকেন যে বর্তমান যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি তো একজন ভালো ক্লিনিশিয়ান, তাকে কেন আপনি হঠাৎ করে এসে প্রশাসক বানালেন? এখানে সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে। আমি সুবিধার কথাই বলি যে হ্যাঁ ঠিক আছে, উনি ভালো ক্লিনিশিয়ান, উনি কিন্তু এখন তার পুরো সময়টা একজন প্রশাসক হিসেবে দিচ্ছেন। কিন্তু ভালো মানুষ হওয়ার অসুবিধা হচ্ছে যে আপনার আশেপাশে যদি দুর্নীতি হয় আপনি এটা নিয়ে কিন্তু কথা বলতে পারবেন না। আবার হচ্ছে আপনি যদি প্রথম থেকেই যদি প্রশাসক হিসেবে আপনার ক্যারিয়ার না গড়েন, তাহলে হঠাৎ করে আপনি কিন্তু অনেক কিছু বুঝবেনও না। আমি স্বাস্থ্য খাতে কাজ করছি হয়তো 9-10 বছর ধরে, হঠাৎ করে কালকে যদি আমাকে আসলে একটা এভিয়েশন খাতে নিয়ে যাওয়া হয় বা শিক্ষা খাতে নিয়ে যাওয়া হয় বা অন্য কোনো দুর্নীতির খাতে নিয়ে যাওয়া হয়, আমার কিন্তু বোঝা এত সহজ না। একইভাবে বাংলাদেশে কে গবেষক হবেন, কে চিকিৎসা পেশায় থাকবেন বা কে আসলে প্রশাসক হবেন, এটির ওরিয়েন্টেশনটা একেবারে শুরু থেকে হওয়া উচিত। ভালো লিডারশিপ না হয়ে আমরা যদি সব কথাতেই বলি যে প্রধানমন্ত্রী সব বাস্তবায়ন করে দিবেন, আসলে যোগ্য লিডারশিপ ছাড়া মানে আপনি যেমন সব কিছু বাস্তবায়ন করতে পারবেন না, আবার একই সঙ্গে হচ্ছে আপনার জবাবদিহিতা। তো সেদিন একজন অর্থনীতিবিদ বলছিলেন যে আমার টাকা আমি খরচ করতে পেরেছি কি পারিনি, আমি আমার কত টাকার দুর্নীতি নিয়ে গেছি তাতে কি আমার গর্দান গেছে? গর্দান তো আর যায় নাই। গর্দান উনি আসলে রূপক অর্থে ব্যবহার করেছেন। তাহলে জবাবদিহি যতক্ষণ পর্যন্ত না হবে, যোগ্য মানুষদেরকে যতক্ষণ পর্যন্ত যোগ্য জায়গায় বসানো না হবে, আবার আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমার রাজনৈতিক দলের মানুষ তাই আমি সেই কোটাতেও হয়তো আমি কাউকে দিয়ে দিলাম, সেটিও কিন্তু ভুল। কারণ হচ্ছে যে এই যে খরচ করতে না পারা, বিশেষ সুপারিশে আমি যাদেরকে হয়তো নিয়োগ দিয়ে ফেলছি, এর সমস্ত মানে যে সুনামের ব্যাপারটা নষ্ট হচ্ছে এই মানুষদেরকে দিয়েই কিন্তু আসলে হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে সামগ্রিক দিক থেকে আসলে চিন্তা ভাবনা করা দরকার। আপনি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বলেছেন, কিন্তু আমার কাছে এরকম অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খবর আছে যেখানে আসলে যথাযথভাবে এখনও পর্যন্ত একটি সিজারও তারা করতে পারছে না। এবং এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আসলে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যে বরাদ্দ, এই বরাদ্দটা আসলে নাগরিকদের কল্যাণে যথাযথভাবে হচ্ছে কিনা, বিশেষ করে কমিউনিটি ক্লিনিকগুলো, অনেক কমিউনিটি ক্লিনিকে আসলে নানান রকমের দৈন্যতার মধ্য দিয়ে যাচ্ছে, একেবারে রুগ্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আসলে এই বরাদ্দটুকু কীভাবে কতটুকু কাজ করছে? এই বরাদ্দের ক্ষেত্রে আমি আগে আপনাকে বলেছি যে ওষুধের ব্যাপারে গুরুত্ব দিতে হবে, পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আসলে গুরুত্ব দেওয়া উচিত, এবং কমিউনিটি হেলথ ক্লিনিক আপনার যে এই যে একটা অসাধারণ স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেটি মানে সারা পৃথিবীতে আসলে মডেল, সেই কমিউনিটি মেডিকেলকে আপনি আসলে একজন চিকিৎসক নিশ্চিত করতে পেরেছেন কিনা, এটা আসলে বলা হয় যে না এটি আসলে দরকার নাই, নানা রকম ব্যাখ্যা আছে। কিন্তু যাদেরকে দিয়ে চালানো হয় তারা আসলে কতটুকু মানে একটি রোগীকে ধরার যে ব্যাপার, আমি গতকালকেই স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন চিকিৎসক কবির চৌধুরী স্যারের কাছে জিজ্ঞেস করছেন, উনি বললেন যে ত্বক এমন একটা বিষয়, ত্বক দেখে বলে দেওয়া যায়, ধারণা করা যায় যে তার আসলে এইডস হয়েছে কিনা, ত্বক দেখে বলে দেওয়া যায় তার পেটে কোনো সমস্যা আছে কিনা। তাহলে দেখেন যে প্রাইমারি কেয়ারে আপনি সব থেকে দুর্বল লোককে রাখলেন,
সেখান থেকে সমস্ত রোগী ফাঁকফোকর হয়ে বের হয়ে মনে করেন থানা কমপ্লেক্সে আসলো, উপজেলা কমপ্লেক্সে আসলো, কোথাও সমস্যার সমাধান হলো না, উনি এসে ঢাকাতে এসে লোড সৃষ্টি করলো। তার মানে হচ্ছে যে এক হচ্ছে এই যে প্রাথমিক শ্রেণীর যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে আপনি দেখবেন যে 10% থেকে 70% পর্যন্ত, আমি দুঃখিত, 10% থেকে প্রায় 50-60% পর্যন্ত জনবল ফাঁকা রয়েছে। তাহলে ফাঁকা আপনি রাখলে মানুষ যখন দেখে যে আমি গেলে সেবা পাই না, তখন কিন্তু সে ঢাকায় চলে আসে বা শহরের হাসপাতালে আসলে ভিড় করে, বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছে। সেক্ষেত্রে যেটি দরকার যে ওয়েল ইকুইপড করা দরকার, পরীক্ষা নিরীক্ষা আরও বেশি বাড়ানো উচিত প্রান্তিক জায়গাগুলোতে, এবং একই সঙ্গে রেফারেল সিস্টেমটা কার্যকর করা উচিত। রেফারেল সিস্টেমের জন্যও প্রয়োজন এই সিস্টেমটা কার্যকর করার জন্য বরাদ্দ দেওয়া উচিত। কারণ হচ্ছে যে আপনি এই সিস্টেমটা কার্যকর না করলে সব রোগীরা এসে মনে করেন আপনার টারশিয়ারিতে আপনার চাপ সৃষ্টি করবে, আপনি যাতায়াতে খরচ করেন, রাষ্ট্রের লস, আপনি এখানে এসে ঘুমান থাকেন, সেটা হচ্ছে রাষ্ট্রের লস। মানে হচ্ছে যে আপনি অপচয় করে ফেললেন। এ কারণে আমার কাছে মনে হয় যে প্রাথমিক স্বাস্থ্য সেবায় মনোযোগ এত বাড়ানো উচিত, বরং অবকাঠামো যা হয়েছে সেই অবকাঠামোর দিকে আমাদের কম নজর দেওয়া উচিত। এবং অবশ্যই 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 যারা স্বাস্থ্যের যারা চিকিৎসক হয়ে যারা সাংসদ হয়েছেন তাদের কথা হচ্ছে যে তারা অনেক চেষ্টা করছেন কিন্তু আসলে জনবল নিয়োগ দিতে পারছেন না। এখানে অর্থ মন্ত্রণালয়ের সাথেও একটি সমন্বয়হীনতার ব্যাপার আছে। আরও একটি দুঃসংবাদ হচ্ছে বিশ্লেষকরা বারে বারে বলছেন যে আমাদের যারা স্বাস্থ্যের নেতা আছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বা স্বাস্থ্যমন্ত্রী, তারা নিজেও কি আসলে এই জনবল নিশ্চিত করার জন্য কতটা বেশি ফাইট করেন অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে, জনপ্রশাসন বা অন্যদের সঙ্গে, তাদের সদিচ্ছারও এখানে ঘাটতি আছে। সরকারের অনেকগুলো সেবা আছে যে সেবাগুলোর কারণে বহির্বিশ্বের অনেক উপহার পেয়েছে, রাষ্ট্র প্রধানমন্ত্রী পুরস্কৃত হয়েছেন। একটি বিষয় নিয়ে অন্তত সরকার একটি সেবা নিয়ে বলেন যে সেবার জন্য সরকার গর্ব করতে পারে এবং নাগরিকরা উপকৃত হচ্ছে। আপনি যেমন দেখেন যে প্রসূতি সেবা, এই যে মাতৃমৃত্যু হার কমেছে, মাতৃমৃত্যু হার কমার কারণে কিন্তু আমরা সমাদৃত বা অনেক বেশি পুরস্কার আমাদের ঘরে এসেছে। কিন্তু আপনি দেখেন যে যখন আপনি মানুষের নাগালে সেবা পৌঁছে দিতে পেরেছেন তখনই তো আসলে মাতৃমৃত্যু হারটা কমেছে। যেমন আগে ছিল 50% মায়েরা হাসপাতালে আসতো, এখন হয়তো 60 বা 65% পর্যন্ত আসছে। কিন্তু দেখেন এই সেবা পৌঁছে দিতে গিয়ে আবার উল্টো ঘটনা ঘটেছে। মাত্র 11 বছরের ব্যবধানে সিজারিয়ান সেকশন দ্বিগুণ হয়েছে, 45% পৌঁছেছে, এবং বেসরকারি হাসপাতালে সেটি আপনার 84% ঠেকেছে। তার মানে আমি আগেও আপনাকে একটি কথা বলছিলাম যে শুধু কি সরকারি হাসপাতালের বরাদ্দ নিয়ে কথা বললে হবে, বেসরকারি হাসপাতালকে আপনাকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে না? তাহলে একটি হাসপাতালে বা রোগীদের ক্ষেত্রে 25 থেকে 30% রোগীর আসলে সি সেকশন প্রয়োজন হতে পারে। তাহলে বেসরকারিতে একটা মানুষ মনে করেন যে চাকচিক্যের কারণে যাচ্ছে, একটু ভালো সেবার জন্য যাচ্ছে, বা মনে করেন ইনফেকশনের রেট একটু তুলনামূলকভাবে কম হওয়ার কারণে সে বেসরকারিতে যাচ্ছে। কিন্তু বেসরকারিতে গেলেই যে 500 টাকাতে মোহাম্মদপুর ফার্টিলিটি হাসপাতালে একটি স্বাভাবিক প্রসব হয়ে যাচ্ছে, সি সেকশন 1500, 2000, 3000 টাকায় হচ্ছে, সেখানেই একজন সার্জন 75,000 টাকা পর্যন্ত নিয়ে ফেলছে, এবং আপনি গেলেই সি সেকশন হচ্ছে। এবং এমনও আছে যে গোটা হাসপাতালে 1 বছরে 1টি থেকে 2টি স্বাভাবিক প্রসব হয়েছে, এবং আপনি দেখবেন যে সেখানে 400-500 সি সেকশন হয়েছে। আপনি দেখেন যে বাংলাদেশে একটা খুবই পপুলার হাসপাতাল, বর্তমানে আদ্দিন হাসপাতালের নাম শুনেছেন, তাদের যাত্রাই ছিল যে আমরা 15-20 হাজার টাকা নর্মাল প্রসব করা। আপনি গিয়ে খোঁজ নেন, আপনি গিয়ে দেখবেন যে চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং ওজিএসবি যেই সংগঠনের জন্য আমরা গর্ব করি, তারা অনেক বেশি কাজ করেন, সেই ওজিএসবি হাসপাতালের যে 2টি হাসপাতাল আছে সেখানে আপনি যান, 60 থেকে 65% সি সেকশন তারা করছে। এটি যাদের হাত দিয়ে হচ্ছে তারাই তো ওজিএসবির মেম্বার, তাই না? কিন্তু ওজিএসবি কি তাদেরকে শৃঙ্খলায় আনার জন্য কোনো চেষ্টা করছে, বা গভর্নমেন্ট কি তাদেরকে শৃঙ্খলায় আনার জন্য কখনো বলছে? এটি আসলে বেসরকারি খাতকে আপনি শৃঙ্খলায় না আনতে পারলে জনগণের খরচ হয়তো কমবে না, এবং একইভাবে সরকার যে প্রশংসা নিয়ে আসলে সামনের দিকে এগোচ্ছে, আরেকটি সমস্যা জর্জরিত হওয়ার ঘটনাও কিন্তু ঘটছে। অপ্রত্যাশিত এবং দুঃখজনক। শুভ ভাই, আমরা আপনাকে খুব বেশি পাওয়া যায় না, আমরা আজকে পেয়েছি। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যদি এটা প্রসঙ্গের বাইরে, সেটা হচ্ছে যে চিকিৎসক এবং সাংবাদিক যে দূরত্ব। আসলে আমরা স্বাস্থ্যবিদ করি, স্বাস্থ্য খাতের কথা বলি, স্বাস্থ্য সাংবাদিকতা করি, তো স্বাস্থ্য খাতের জন্য অগ্রসরণিক আমরা চিকিৎসকদের মনে করি। তো সাংবাদিকদের সঙ্গে এই চিকিৎসকদের যে দূরত্ব, কি কারণ থাকতে পারে এবং গোছানোর উপায় কী হবে বলে আপনি মনে করেন? দূরত্ব বাড়ছে আবার কমছেও, অনেক কমেছে। আগে যেমন একজন চিকিৎসক সাংবাদিককে দেখতেই পারতেন না, আবার সাংবাদিকও সুযোগের অপেক্ষায় থাকতেন যে আমি ধরলেই
একবার তার বিরুদ্ধে একটা রিপোর্ট করব, এই পরিবেশটা কমেছে। কারণ হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম বা অনেক ধরনের প্রশিক্ষণ হচ্ছে, আলাদা বিট ভাগ করে দেয়া হয়েছে। স্বাস্থ্যের একজন সাংবাদিক চাইলেই কালকে একটা শিক্ষার রিপোর্ট করতে পারে, কিন্তু একজন শিক্ষা বিটের একজন রিপোর্টার চাইলেই কিন্তু হুট করে একটা স্বাস্থ্যের রিপোর্ট এত সহজে করতে আসলে পারেন না। কিন্তু সেক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে আমি যখন স্বাস্থ্যের রিপোর্ট করতে যাচ্ছি, সেই দায়িত্বশীল কর্তা ব্যক্তি যারা আছেন বা চিকিৎসক বা নার্স, সেই সম্পর্কে জেনে বুঝে আমাদের যাওয়া উচিত। এবং একই সঙ্গে যাদের কাছে আমরা যাচ্ছি তারা যেমন মনে করে যে আমাদের পেছনেই লাগার জন্যই হয়তো আসছে, আপনি দেখেন যে এই ভুল ধারণা থেকে তাদেরকে বের হতে হবে। বাংলাদেশে আপনি যত চিকিৎসকের দেখেন, আমি এই কিছুদিন আগে প্রায় ৭৭ পর্ব প্রোগ্রাম করেছি বাংলাদেশের লিজেন্ডারি প্রফেসর যারা আছেন বা যাদের কন্ট্রিবিউশন আছেন। আমি গুগলে সার্চ করে দেখেছি তাদের একটা ভালো ছবিও পাওয়া যায় না। একজন চিকিৎসককে নিয়ে প্রোগ্রাম করলাম, শতবর্ষী একজন সার্জন, তিনি বাংলাদেশের প্রথম কার্ডিয়াক সার্জারি করেছেন বাংলাদেশে, এবং উনি বলছিলেন যে 14 ধরনের সার্জারি তিনি বাংলাদেশে প্রথম শুরু করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর যে ছোট সন্তান শেখ রাসেলের খতনাও করেছেন। এই একজন ব্যক্তিকে নিয়ে আমরা একটা ফিচার করলাম, প্রায় 20 মিনিটের একটা প্রোগ্রাম করলাম। এটি তো সাংবাদিকই আসলে করেছে। তাহলে দূরত্ব যদি বাড়ে, মানে চিকিৎসক যদি সাংবাদিককে স্পেস না দেয় এবং সাংবাদিকও যদি তার সঙ্গে যথাযোগ্য মর্যাদায় তাদের সঙ্গে যদি কথা না বলেন, সঠিক প্রশ্ন করতে যদি না শেখেন, সত্যিকার তথ্য যদি না তুলে ধরেন, যেমন আপনি গেলেন, আপনি বললেন যে একজন ডাক্তার ওপরে ফ্যান ঘুরছে, ডাক্তার আসলে বসে নাই, কিন্তু ডাক্তার তো ওই সময় রাউন্ডে যেতে পারে, ডাক্তার তো ওই সময় ওই মন্ত্রণালয়ে কোনো একটা মিটিংয়ে যেতে পারে বা পরিচালকের ডাকে কিন্তু তার রুমে আসলে যেতে পারে। এটিও আসলে তাকে বুঝতে হবে। এবং আপনি লিখে ফেলছেন যে এক একজন রোগীকে আধা মিনিটও সময় দেয় না, সেটা লিখছেন, কিন্তু কেন দিতে পারে না? সেখানে তার সহায়ক জনবল কতজন আছে? ওই ডাক্তারের লাইন ঠিক করে দেওয়ার জন্য চেম্বারের বাইরে সরকারি হাসপাতালে আসলে সহায়ক কোনো জনবল দেওয়া আছে কিনা, সেটিও যদি আপনি লিখতেন, তাহলে কিন্তু আপনাকে একটা ফোন দিয়ে কিন্তু থ্যাঙ্কসও দিত ওই চিকিৎসক। এই জন্য আসলে দুপক্ষেরই আসলে ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত। একজন সাংবাদিক চিকিৎসকের কাছে আসলে কীরকম সহযোগিতা প্রত্যাশা করেন, কেমন সহযোগিতা চান? আসলে সহযোগিতা চান বলতে তথ্য পাওয়ার ক্ষেত্রে এটি ডিপেন্ড করে যে আপনি ব্যক্তিগতভাবে কতটা গভীর সম্পর্কের মধ্যে দিয়ে গেছেন। একটি বিষয় আপনি মনে রাখবেন যে সম্পর্ক কখনোই শুধুমাত্র রিপোর্টিং দিয়ে আসলে হয় না। রিপোর্ট একদিন হয়, 2 দিন হয়, 3 দিন হয়, কিন্তু এর বাইরেও সম্পর্ক হয়। আপনি যদি চিকিৎসকের সঙ্গে সম্পর্ক বলেন, আপনি একটা রোগী যে পাঠালেন যে আপনি স্যার একটু দেখে দিবেন, এটা দিয়েও কিন্তু একটা সম্পর্ক হয়। ফেসবুকে তার একটি স্ট্যাটাসে আপনি গিয়ে কমেন্ট করলেন, সেখান থেকে কিন্তু একটা সম্পর্ক হয়। আপনি একটা তার ভালো কিছুতে একটা অভিনন্দন দিয়ে আসলে সম্পর্ক হয়। এই সম্পর্ক শুধু চিকিৎসকের জন্য কেন, আমরা সাধারণ মানুষের সঙ্গেও যে পদ্ধতিতে যেভাবে আমরা কাছের করে নিই, আমরা একইভাবে কিন্তু চিকিৎসকদের সঙ্গে সেই সম্পর্কের সুতো আসলে বুনতে পারি। সম্পর্ক একদিন হয়ে যাওয়াটা সহজ, পরিচয় হয়ে যাওয়াটা সহজ, কিন্তু সম্পর্কের যত্নটা আসলে অনেক কঠিন। আমি হাজারো চিকিৎসকের সঙ্গে মিশেছি, এমনও হয়েছে যে সেই চিকিৎসক বিপদে পড়েছেন, আমরা গণমাধ্যমে প্রুফ করেছে যে উনি আসলে এই ভুল কাজটি করতে পারেন না বা এই দুর্নীতি তিনি করেন নাই। আমরা একাধিক সাংবাদিককে তাকে সেভ করেছে এবং আমরা দেখেছি যে আসলে তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িতও নন। আবার দেখা যাচ্ছে আমাকেও যখন চিকিৎসকদের মধ্যেই আসলে কেউ আমাকে নিয়ে হয়তো একটা ভুল তথ্য প্রচার করছেন সোশ্যাল মিডিয়ায় বা কানাকানি করছেন, সেখানেও কিন্তু চিকিৎসক এসে বলেন যে না, মুজাহিদ শুভ এই কাজটা করতে পারে না। এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার সম্পর্ক, এই দুজনের পারস্পরিক সম্পর্কটা কত গভীর তার উপরে। ধন্যবাদ শুভ ভাই। আমরা এবার জানতে চাইব যে চিকিৎসক যদি বিপদে পড়ে, তাহলে গণমাধ্যম তার জন্য কিভাবে সহযোগিতা করতে পারে? চিকিৎসক বিপদে পড়েন বলতে, চিকিৎসক তো 2 ধরনের বিপদে পড়েন। সত্যিকার অর্থেই কোনো একটি দুর্ঘটনার মধ্যে দিয়ে যান, আবার অনেক সময় দেখা যায় যে তিনি এই দুর্ঘটনা ঘটাননি বা তিনি আসলে স্বেচ্ছায় কাজটি করেননি, কিন্তু মিডিয়া ট্রায়াল হয়ে যায়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আপনি সব ক্ষেত্রে দেখবেন আর কি, যে ঘটনা আসলে সুষ্ঠু তদন্তর আগেই বা দুপক্ষের কথাবার্তা বা ভালো একটু প্রতিবেদন হওয়ার আগে তাকে নিয়ে আমরা 2 কলম লিখে ফেললাম। এবার আপনি জানেন যে আমাদের গণমাধ্যমের একটি খারাপ বিষয় আসলে বলা যায় যে অনেক সময় চিকিৎসক মানেই আসলে নেগেটিভলি আসলে নেয়ার, লিখে ফেলার একটা প্রবণতা থাকে। এটি একজন সাংবাদিককে আসলে পরিবর্তন করতে হবে, তার হাউসকে বুঝাতে হবে যে আসলে কোনটি সত্য এবং কোনটি অসত্য। যেমন আপনাকে আমি বলতে পারি যে যখন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর দুলাল স্যারের ক্ষেত্রে যেমন হলো, তখন কিন্তু সবাই লিখে ফেললেন যে তিনি 2টি কিডনি কেটে ফেলেছেন, কিন্তু তিনি কেটেছেন, কিন্তু কেন কেটেছেন এর পেছনে তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলো যে ওখানে অ্যাবসেস ছিল, 2.5 লিটার পুঁজ ছিল, ওইটা একটা হর্ষশেপ কিডনি ছিল। তার একজন সহযোগী আসলে অপারেশনটা শুরু করেছিলেন, তিনি যখন
মানে সফল হন নাই, যা বিপদে পড়ছেন তখন স্যারকে ডেকেছেন, স্যার মাঝপথে এসেছেন, হজ করে আসার পর হঠাৎ করে তিনি ওখানে ঢুকেছেন। এই যে পেছনের যে গল্পটা, এই গল্পটা আসলে তুলে আনা যেমন সাংবাদিকের কাজ, এবং সেক্ষেত্রে ওই ডাক্তার বা ওই চিকিৎসক বা ওই হাসপাতালের পরিচালকের সঙ্গে যদি আগে থেকেই যদি সম্পর্ক ভালো থাকে, এই সম্পর্কগুলো ভালো কিভাবে করা যায়। আপনি একটা দিবসের প্রোগ্রাম করছেন, আপনি যেদিন প্রোগ্রাম হলো সেদিনই আপনি আসলে একটা প্রেস রিলিজ না দিয়ে বরং তারও আগে আপনার ডিসিপ্লিনের ওপর কর্মশালা করতে পারেন। হেলথ ফোরামের সাথে অনেকেই করছে এখন। আপনি 10 জন সাংবাদিককে আপনার পছন্দ, আপনি তাদেরকে নিয়ে যান, তাদেরকে শেখান যে প্রসবের সার্বিক চিত্র কী, ফ্যাটি লিভার নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কী, পৃথিবীর পরিস্থিতি কী। আপনি ঢাকা মেডিকেল থেকে আপনি অন্তত 6 মাসে 2 বার সাংবাদিকদের সাথে বসেন যে আমাদের ব্যাপারে আপনাদের অভিযোগ কী, আপনারা আসলে কী দেখেন। সাংবাদিক তো আসলে নিজের ব্যক্তির কোনো সুবিধার জন্য আসলে গণমাধ্যম হয়ে তো আসলে সে বিপক্ষে লিখে না। তাহলে আপনি যদি আগেই বিভিন্ন সময়ে যদি এই ডায়ালগগুলো যদি চলতে থাকে, তারা যদি অন্তত তথ্য প্রদান করা, তথ্য সহজ করা, তথ্যের সব কিছুই যদি উনি জানানোর চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে এই সংকটগুলো আরও কমে আসবে। চিকিৎসকদের মাঝে মাঝে একটা অভিযোগ থাকে যে আসলে যারা স্বাস্থ্য সাংবাদিকতা করেন, স্বাস্থ্যের ব্যাপারে তাদের মানে অনেকটা জানাশোনার কিছুটা কমতি আছে। এই অভিযোগ যথার্থ মনে করেন কিনা, তাহলে এখান থেকে উত্তরণের জন্য কোনো পথ আপনি দেখেন কিনা? এটি আসলে পেশাগতভাবে আপনার দূরত্ব সাংবাদিকের সঙ্গে শুধুমাত্র যে আপনার চিকিৎসকের তা নয়, যুগ যুগ থেকে আসলে চিকিৎসকদের প্রতি আসলে আমাদের হাউস বা গণমাধ্যমগুলো একটু নেগেটিভ মানসিকতা পোষণ করে। আপনি একটা সুন্দর রিপোর্ট নিয়ে গেলেও এটি আসলে একটু ওই যে বলে না কাটতি বাড়ানোর জন্য শব্দের এদিক সেদিক কিন্তু হয়, সেটি যেমন আছে। এই যে আপনি যেটি আবার বলছিলেন যে জানাশোনার কমতি থাকে, কারণ আপনি দেখেন যে একটি খাতে কতজন সাংবাদিক আসলে তৈরি হয়। আপনি হেলথ রিপোর্টার্স ফোরামের আন্ডারে আপনি মানে সব মিলিয়ে যদি আপনি খাতা কলমে হয়তো 35-40 জন সাংবাদিককে পাবেন, কিন্তু রেগুলারলি কাজ করছে এই 35-40 জন মানুষই তো আসলে, তাই না? কিন্তু আপনি একটা জেলার একজন সাংবাদিক কি হেলথ সম্পর্কে খুব ভালো জানে? তাকে তো খেলাও কাভার করতে হচ্ছে, শিক্ষাও কাভার করতে হচ্ছে, হাডুডু খেলাও করতে হচ্ছে, মারামারি শেয়ার করতে, বিভিন্ন ধরনের মনে করেন ঝগড়াঝাটি, সব কিছু তাকে আসলে নিউজ আকারে তৈরি করতে হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই ঘাটতি আছে, কিন্তু তারও বোঝা উচিত আসলে যে যিনি আসলে তার কাছে তথ্যটি নিতে এসেছেন তাকে এটি জানানোরও ব্যাপার আছে আসলে। কিন্তু আমি কিছু কিছু চিকিৎসকদের মধ্যে এমনও দেখেছি সাংবাদিক মানেই একটা খারাপ মানসিকতা। মানে সাংবাদিক কি, মানে এরা কিছুই জানে না, এরা আসছে আমাদের ক্ষতি করার জন্য। এবং আপনি দেখেন পেশাগত দিক থেকে কিছু কিছু চিকিৎসকদের এমনও আছে যে আমি সব থেকে মেধাবী বাংলাদেশের, আমি বাংলাদেশের সর্বোচ্চ জায়গাতে আছি, সাংবাদিক তো এই তো 8 পাস 9 পাস ইন্টারমিডিয়েট পাস। এই ধরনের মানসিকতা তারা যখন বলা বলিও করে কখনো কখনো, বা এই ধরনের কথাগুলো কিন্তু সাংবাদিকের কানেও আসে, তখন কিন্তু সাংবাদিকরাও কিন্তু কখনো কখনো কিন্তু একটু বীতশ্রদ্ধ হয়ে যায়, বা তাদেরও কিন্তু মেজাজের ভারসাম্যহীনতার মধ্যে পড়ে। এই জন্যে আপনি কি পাস করেছেন বা না করেছেন, বা আপনি কোথা থেকে এসেছেন, আপনি আসলে 1 নম্বর ক্যারিয়ারের লোক কি লোক না, বিষয় কিন্তু আসলে এটি না। দুজনেরই দুজনকে লাগবে। আমার যেমন লাগবে চিকিৎসকের কাছে সহযোগিতার জন্য লাগবে, তাকে সুন্দর করে দায়িত্বশীলতার জায়গাতেও তাকে যেমন নিয়ে আসার প্রয়োজন আছে, এবং তাকে কিন্তু জবাবদিহিতার জায়গাতেও রাষ্ট্রের কাছে নিয়ে আসার কিন্তু গণমাধ্যম আসলে ভূমিকাটা পালন করে। এবং একইভাবে কিন্তু চিকিৎসকও কিন্তু প্রত্যাশা করেন যে তাকে নিয়ে কিন্তু সত্য তথ্য যেন প্রচার করা হয় আর কি। তো আমার মনে হয় যে এই সম্পর্কগুলো বেশি বেশি বসার মাধ্যমে এবং মানসিকতার দিক থেকে আমরা আসলে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই চিন্তাটা যদি আমরা করি, আমার মনে হয় যে এই সংকট কমে আসবে। মোজাহিদ শুভ ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। এবং আজকের যে বিষয়বস্তু ছিল সেই বিষয়ে আমাদের স্বাস্থ্য বাজেটের পাশাপাশি চিকিৎসক রোগীর এবং সাংবাদিকদের সম্পর্ক, সেই বিষয়ে খুব অত্যন্ত দরদ ভরা মন নিয়ে আপনি অনেকগুলো পরামর্শ দিয়েছেন, কথা বলেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং মেডি ভয়েসকে আমাকে আবারও স্মরণ করার জন্য এই পর্দার সামনে এবং পেছনে যারা কাজ করছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব এবং অত্যন্ত নির্মোহভাবে আলোচনার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় যাচ্ছি। আল্লাহ হাফেজ।